সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। ফজলু ভাই, স্বাগত আপনাকে স্টুডিওতে। আপনাকেও আমার শুভেচ্ছা। এরপরে আছেন সাবেক সংসদ সদস্য, লেখক, একসময় সাংবাদিক ছিলেন, গোলাম মোল্লা রনি। রনি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফজলু ভাই, আপনাকে দিয়ে শুরু করি। অভ্যুত্থানের পর 165 দিন বাদে আপনারা দুইজনের সঙ্গে আমাদের কথা হচ্ছে, মানে আজকের এই টক শো। তো এই 165 দিন পর বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে বা আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আপনি যদি বলতে চান যে আমি আরও কিছু বলবো, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সামাজিক অবস্থা বলেন, সামগ্রিক প্রেক্ষাপটে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন, আমি তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সাথে যিনি আছেন, যদিও আমার অনুজ, কিন্তু জ্ঞানে গুণে তার অভিজ্ঞতায় উনি বাংলাদেশে একজন নামকরা ব্যক্তি। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণে উনি যে বক্তব্য রাখেন, আমি মনোযোগ দিয়ে ওনার কথা শুনি। আজকে ওনার সঙ্গে আমি বসেছি, এখান থেকেও আমি অনেক কিছু জানতে এবং বুঝতে পারব। আপনি যে কথাটা বলেছেন, 165 দিন চলে গেল। আগের আমলকে যদি আপনি শেখ হাসিনার আমলকে ফ্যাসিস্ট আমল বলেন, সেখানে অনেক অত্যাচার, অবিচার ছিল, জেল জুলুম ছিল, মানুষ শঙ্কায় থাকত। প্রত্যেক সময় আমি নিজেই মনে করতাম যে কোনোদিন আমি জেলে যেতে পারি অথবা গুম হয়ে যেতে পারি। এগুলো ছিল, কিন্তু খুব সুস্পষ্ট ছিল ব্যাপারটা আমার সামনে। বাংলাদেশের রাজনীতি, তখন রাজনীতির ব্যাপারটাই মুখ্য ছিল, খুব সুস্পষ্ট ছিল। আমি বুঝতাম যে তখনকার সরকার কতটুকু যেতে পারে এবং কি করতে পারে। এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশটা একটা গার্জেনলেস, অভিভাবকহীন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে কোনো অভিভাবক নাই। আমি মনে করেছিলাম এবং আমরা মনে করেছিলাম যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এত উঁচু ব্যক্তিত্বের একজন মানুষ, সারা পৃথিবীব্যাপী আমাদের মুসলমানদের মধ্যে বাঙালি মুসলমানের প্রথম নোবেল লরিয়েট। আমি এমনও বলেছি 100 বছরের মধ্যে উনিই বোধহয় অরাজনৈতিকভাবে সুসন্তান বাংলার। কিন্তু আজকে উনার ব্যাপারে আমার মোহভঙ্গ হতে চলেছে। আমি খুব সুস্পষ্টভাবে বলি, মোহভঙ্গ হতে চলেছে। কারণ উনাকে আমার মনে হয় না যে উনি বাংলাদেশের রাজনীতির আসল খুঁটি বা ব্যক্তিত্ব, যিনি সব কিছুকে কন্ট্রোল করছেন, ম্যানেজ করছেন, মানুষকে আশান্বিত করছেন, অথবা একটা বিকাশের পথে বর্তমান অবস্থাকে নিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে প্রতিদিন সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই মনে করি গতকালের চেয়ে আজকের দিনটা অনেক বেশি কঠিন। আমি প্রথম থেকে যে কথা 5ই আগস্ট 6ই আগস্ট রাজনৈতিক দলগুলোর মুখে শুনেছিলাম, বিশেষ করে এখন রাজনৈতিক দল বলতে বড় দল বিএনপি এবং জামাতে ইসলাম, আমার কাছে মনে হয়েছিল তাদের মধ্যে, বিশেষ করে জামাতে ইসলামের মধ্যে বোধহয় একটা গণতান্ত্রিক উদারতা এসেছে। তারা বোধহয় 71 সনের অন্ধকারের দিনগুলো থেকে তারা আলোকিত অবস্থায় বেরিয়ে আসবে বা আসার চেষ্টা করছে। কিন্তু এখন মনে হয়েছে বাংলাদেশ আরও অন্ধকারের দিকে যাবে কিনা। যদি মানুষ যেতে না দেয় তাহলে সেটা ভিন্ন কথা। জনগণ যদি যেতে না দেয়, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ
কারণ এইমাত্র আমি শুনে আসলাম যদি কেউ অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, প্রগতিশীলতা, গণতন্ত্র এইসব কথা কেউ বলে, সে নাকি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বলে একজন বলল। ওরাই হলো বড় শত্রু যারা ৭২-এর সংবিধান চায়, মুক্তিযুদ্ধ বলে। আমি শুনলাম বাংলাদেশে এই কথাগুলো আমাকে ৭৭ বছর বয়সে শুনতে হবে। মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরে বসে আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, আমাকে এই কথাগুলো শুনতে হবে। এর আগে আমার মৃত্যু হলে ভালো হতো। এই দেশে যারা ধর্মনিরপেক্ষতা বলে এবং গণতন্ত্রের কথা বলে এবং দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে, এরা সবাই হলো ভারতের দালাল, পেড এজেন্ট অফ ইন্ডিয়া। একজন বলল একটু আগে, আমি বাসা থেকে বের হওয়ার আগে শুনলাম। এই কথাটা কিন্তু এখন আস্তে আস্তে একটা দল, একদল মানুষ বলতে শুরু করেছে এবং তারা এটা বলতে চাচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই ৭১ সনে। মুক্তিযুদ্ধ হলেও এটা কোনো উল্লেখযোগ্য ব্যাপার না, এটা ভাইয়ে ভাইয়ে একটা ঝগড়া হয়েছিল। আসল মুক্তিযুদ্ধ হয়েছে ৪৭ সনে এবং ২৪ সনে। এবং অলরেডি আমি যা শুনলাম, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বোধহয় একটা বিশাল অংশ নিয়ে নতুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুলেছে অথবা খুলতে যাচ্ছে, যে ২৪কে নিয়ে একটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুলতে যাচ্ছে। এখন যুদ্ধটা শুরু হয়ে গেছে। ৭১ সন মুক্তিযুদ্ধ ছিল কি ছিল না, ওই মুক্তিযুদ্ধের উপরে তার চেতনায় বাংলাদেশ চলবে কি চলবে না আমি দেখছি না। একদল মানুষ যাদের হাতে এখন ক্ষমতা আছে, তাদের পিছনে একটা ব্ল্যাক পাওয়ার আছে। ব্ল্যাক, আমি আবারও বলছি, কালো শক্তি তাদের পিছনে আছে। তাদের শক্তিতে বলিয়ান হইয়া তারা সব কিছু বদলায় ফেলছে। আমি খুব বেশি দূরে যাব না। ৪টা স্তম্ভ ছিল বাংলাদেশের, মূল নীতি ছিল ৭২-এর সংবিধান, যে সংবিধান ৩০ লক্ষ মানুষের রক্তে বেরিয়ে এসেছে, যে সংবিধান, যে যত কথাই বলুক, ৭২-এর সংবিধান পৃথিবীর মধ্যে অন্যতম একটি সংবিধান, যে যত কথাই বলুক। আমি সেই সংবিধানের ৩টি মূলনীতি বা স্তম্ভকে বাদ দিয়া শুধু একটিকে রেখে অনেকগুলো, এইগুলাকে বলা হয় সৎ কথা, ওই যে মানবাধিকার ও মুক্তমুখ, এইগুলার পিছনে কোনো থিসিস না। এটা তো সুপারিশ, এখনো তো বাস্তবায়ন হয়নি। তো এই যে প্রস্তাবগুলো আসতেছে, সেই প্রস্তাবগুলোর উপরে এখন আমি আজকে আবারও শুনেছি যে ওইসব কথা যারা বলবে, যে মুক্তিযুদ্ধের স্তম্ভ যে বাদ দেওয়া হচ্ছে, যারা বলবে তারা হলো এদেশের স্বাধীনতা, তারাই রিয়েল স্বাধীনতা বিরোধী। ফজলু ভাই, আমাকে এখানে থামতে হবে। অনেক ধন্যবাদ এই পর্যায়ে। গোলাম মাওলা রনি, ফজলু ভাই যেটা বললেন তার কথা যদি আমি ঠিক মতো বুঝতে পারি, তাহলে আমার মনে হয় ক্রস রোডে দাঁড়িয়ে আছি আমরা। আপনাকে ধন্যবাদ মতি ভাই। ফজলু ভাইয়ের সামনে আসলে কথা বলাটা আমার জন্য স্পর্ধার বিষয়। আমরা যারা ছাত্র রাজনীতি করি, হোয়াট এভার মেবি, যে কোনো দলেরই, এই ছাত্র রাজনীতিতে স্বাধীনতা পূর্ববর্তী নয়, পরবর্তী, যাদেরকে আমরা গ্র্যান্ড লিডার হিসেবে জানি, মানে লিডার অফ অল, তাদের মধ্যে আমার সামনে যিনি বসে আছেন তিনি অন্যতম। তাকে বলা হয় রাজনীতির চারণ কবি। রাজনীতির বক্তৃতাটাকে যিনি কবিতায় রূপান্তরিত করেছেন। তো তিনি যখন কথা বলছিলেন, তখন আসলে আমার আমি আসলে অন্যান্য টকশোতে দীর্ঘদিন যাবৎ কথা বলি, অনেকের সাথে কথা বলি, বাট কী বলতে হবে আমি আসলে ওরকম চিন্তা ভাবনা করিনি। তো উনি যেটাই বলেছেন, আনকন্ডিশনালি আই ডু অ্যাগ্রি উইথ হিম। এটা তার অভিজ্ঞতার কারণে, তার প্রজ্ঞার কারণে, তার মেধার কারণে, এবং তিনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে দেখেন, ওটাকে যদি কাউকে বুঝতে হয়, মূল্যায়ন করতে হয়, তাকে একটা মুক্তিযুদ্ধ মোকাবেলা করতে হবে। তাকে ছাত্রলীগের মতো একটা সংগঠন সবচেয়ে খারাপ অবস্থায় চালাতে হবে সভাপতি হিসেবে। এরপরে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতার বিরুদ্ধে। ফলে ফজলুর রহমান সাহেব যেটা বলবেন, এটাকে যদি আমি জাস্ট মনে করি যে না, এটা কথার কথা হবে না, যারা বাংলাদেশে তাকে মূল্যায়ন করবে না, দলের ভিতরে বা বাইরে, আমি মনে করি যে এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। এখনও আমাদের এই বাংলাদেশের প্রবলেমটা কি, এই মুহূর্তে
ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রবলেমটাকে, যে প্রবলেমটা আমার নেই বা ফজলু ভাইয়ের নেই। সেই প্রবলেমটা হলো যে আমরা নিজেদের জায়গাতে আমরা ভালো আছি, যার যার অবস্থানে আমরা ভালো আছি, কিন্তু সামগ্রিকভাবে দেশের কথা যখন আমরা চিন্তা করি উই আর ফ্রাস্ট্রেটেড। কিন্তু যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তারা নিজেদের জায়গাতেও ভালো নেই, নিজেদের চেয়ারেও ভালো নেই, পরিবারও ভালো নেই, এবং যে কাজ তারা করছে সেটা পুরো জাতিকে বিপদগ্রস্ত করে ফেলেছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে কেন এসেছেন। অতি সম্প্রতি তিনি নুরুল কবির সাহেবের সঙ্গে যে সাক্ষাৎকারটি দিলেন, তো সেটা শুনে আমার কাছে মনে হলো যে ওনার তো কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, তার কোনো ডিজায়ার্স ছিল না। তিনি জাস্ট বলেছে আসো, এসেছি, জাস্ট এ টেস্ট কেস। তা আমার কাছে মনে হয় না যে ৮৬ বছরের একজন মানুষ সারা দুনিয়া চড়িয়েছেন, যাকে বলা হয় ওয়ান অফ দ্য মার্কেটিং জিনিয়াস। পৃথিবীতে ফিলিপ কটলারকে যদি বলা হয় ফাদার অফ দ্য মার্কেটিং, তাহলে ফিলিপ কটলারের আব্বা যদি কেউ থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই মানুষ কোনো কিছু না ভেবে চিন্তে এখানে এসেছে, নট লাইক দ্যাট। আমি নিজে ওনার সঙ্গে এই আগস্ট মাসের সম্ভবত জুলাই মাসের মাঝামাঝি উনি আমেরিকা থেকে হঠাৎ আমাকে একটা টেলিফোন করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এটা ধন্যবাদ দেওয়ার জন্য যে ওই সময়টা তার খুব একটা ক্রিটিক্যাল টাইমে আমি তাকে নিয়ে একটা লেখা লিখলাম নয়া দিগন্তে, এবং হি ওয়াজ সো হ্যাপি। তো তখন আমি তাকে বললাম যে স্যার আপনি চিন্তা করবেন না, আপনার এই একটা বিশেষ মামলার ব্যাপারে আমি এটা দেখতেছি, ডোন্ট ওয়ারি। তো হি ওয়াজ সো হ্যাপি। তো সেই মানুষটি, তার সঙ্গে বুঝতেই পারেন যে যখন এই পর্যায়ে কথাবার্তা হয়, আমার আরও অনেক বিষয়ে কথাবার্তা হয়েছে বিভিন্ন সময়টিতে। তো এখন তার এই কর্মে বসার পরে, এই জায়গাতে বসার পরে যে দৃশ্যগুলো দেখছি, তাতে মনে হচ্ছে যে সে কেবলই মাত্র এখানে এসেছেন তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি করার জন্য, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হয় না। দিস ইজ ওয়ান। যদি তাই হয় তাহলে তো মামলাগুলো সব জিরো হয়ে গেছে, নাও হি শুড গো, তার চলে যাও। এটা আপনার কেন মনে হচ্ছে? এর কারণ হলো শুনুন, রাজনীতি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, প্রত্যেকটার একটা ওনারশিপ আছে। যে চেয়ারে যেই বসুক না কেন দায়িত্ব এবং কর্তব্য। আপনি চিন্তা করুন, যে মানুষ সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের মেম্বারের সংখ্যা কত হবে, হাইয়েস্ট 1 মিলিয়ন। তো 10 লক্ষ লোকের সাথে যারা ঋণ নেয়, ঋণ দেয়, এরকম একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, সেটা উনি জীবনের শেষ সময় পর্যন্ত ছাড়তে চায় নাই, এবং সেটার জন্যই শেখ হাসিনার সঙ্গে তার এত দ্বন্দ্ব, সংঘাত, শত্রু। তো 10 লাখ লোকের এখানে কোনো আনুগত্য নাই, কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই, কিছু নাই, শুধু জাস্ট একটা অ্যাডাপশন। আর গ্রামীণ ব্যাংকের যদি অর্থনৈতিক অবস্থা ধরেন, তাহলে বাংলাদেশের সবচেয়ে যে ছোট একটা ব্যাংক ধরেন কমার্স ব্যাংক, এটার চেয়েও ছোট। তো সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের যে পদ বা সিআরটি ধরার জন্য তিনি এভাবে বসে আছেন যে আমি মরে যাবো কিন্তু এটা ছাড়বো না, তার যত দুর্ভোগ দুর্দশা ওটা নিয়ে। আবার ক্ষমতায় এসে উনি সবার আগে যে কাজটা করেছেন, ওনার সেই জিনিসটি উনি সবার আগে নিয়ে নিয়েছেন। ইট মিনস তাকে যদি আমি মনে করি যে সে নির্লোভ, নট লাইক দ্যাট। তাকে যদি মনে করি যে সে উদাসীন, কবির মতো আমার চোখের সামনে সব কিছু ভেসে যাচ্ছে, নট লাইক দ্যাট। তার লোভ আছে, তার কামনা আছে, বাসনা আছে, প্রয়োজন আছে, উইল ফোর্স আছে, এবং তার নাই কোনটা সব আছে। তার নাইতে কোনটা? ওই তো বলছি, এখানেই সমস্যাটা। তা 10 লাখ লোকের যেখানে স্বার্থ নাই, সেখানে 18 কোটি মানুষের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে যে চেয়ারটা দিয়েছি, সেই চেয়ারটা নিয়ে সে নাড়াচড়া করছে কেন? দিস ইজ মাই কোশ্চেন। মানে গ্রামীণ ব্যাংকের চেয়ারটার চেয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত গ্রামীণ ব্যাংক একত্র করা হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস 3 মাস বা 4 মাস বা 5 মাসের জন্য যে চেয়ারটা বসেছে, ওই চেয়ারটার জন্য তাকে রোজ কিয়ামতে আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে যদি তিনি ভালো কাজ করেন। আর তিনি যদি ভালো কাজ করতে না পারেন, এই যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই বাংলার জমিনে সমস্ত মানুষের লানত তার উপরে পড়বে। তো এই জায়গাটা নিয়ে তিনি বলছেন, আমাকে যদি এখন বলা হয় আমি চলে যাব, আমাকে ছাত্ররা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ওনার মতো মানুষ এই কথা হয় না, ছাত্র তাকে অ্যাপয়েন্টমেন্ট দেই নাই, উই দ্য পিউপিল। আমরা 18 কোটি মানুষ তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, বিএনপি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, জামাত তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সাধারণ মানুষ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সাংবাদিকরা দিয়েছে। তো উনি তো এই ভুলগুলো করার কথা না। এখন উনি যদি এই ভুলগুলো ইচ্ছা করে থাকেন, ইটস এ নেগলিজেন্সি। উনি যদি কৌশল করে থাকেন, ইটস এ হিপোক্রেসি। আর উনি যদি আউট অফ এজ, 86 বছর বয়স হয়ে গেছে, ওনার কোনো কিছু মনে থাকে না, ভোলা ভালা হয়ে গেছেন,
তাহলে তো মানে তাই এই পদে তিনি যোগ্য নন। এর কারণ হলো এটা এমন একটা পদ, এই চেয়ারে বসে আমরা সবাই ভাটির দিকে যাচ্ছি, অর্থাৎ দুটো ওয়ে, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা নিয়ে সবসময় উজানে যেতে হয়। তো উজানে যাওয়ার জন্য গুণ টানার শক্তি থাকতে হবে, নৌকার হাল ধরার ক্ষমতা থাকতে হবে, মাঝি মাল্লা থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ এ বিইং এ ক্যাপ্টেন, ইউ মাস্ট হ্যাভ এ লিডারশিপ কোয়ালিটি। ওখানে ওনার 100টা নোবেল পুরস্কার থাকুক, ডাজ নট ম্যাটার। আপনি চিন্তা করেন, যদি নোবেল পুরস্কার হিসেবে তাকে কোয়ালিফাইড করতে চান, তাহলে তার মধ্যে আর অং সান সুচির মধ্যে 1 কোটি গুণ ডিফারেন্স। অং সান সুচি অক্সফোর্ড থেকে পাশ করা, তার বাবা ওই জাতির পিতা, এবং তিনি সারা জীবন রাজনীতি করে তারপরে সামরিক শাসকদের দ্বারা সারাটা জীবন তিনি মানে নির্যাতিত হওয়ার পরে এখন তার পরিণতি কি দেখেন, জেলখানাতে আছে। তো যদি অং সান সুচির অবস্থা এই হয় এবং ওনার পিছনে পুরো ওয়েস্ট যে পরিমাণ ইনভেস্ট করেছে তার কোটি ভাগের 1 ভাগও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি করে নাই। তো এখন উনি নোবেল পুরস্কার পেয়েছেন, ভালো কথা। ইট ডাজ নট মিন এখানে রাজনীতির ময়দানে এটার 2 পয়সার কোনো মূল্য নেই, কোনো 2 পয়সার মূল্য নেই, বরং এটা একটা লায়াবিলিটিস। এখানে তার সবার আগে থাকতে হবে নেতৃত্বের গুণাবলী, যোগ্যতা। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তার ওই যে বললেন না যে সব কিছু আছে কিন্তু সে কোনো কিছু শো করছে না। খেলিছে বিশ্ব নিয়ে বিরাট শিশু আনমনে, ওরকম মনে হয় যে এত বিরাট একটা মানুষ, তিনি এই পুরো রাষ্ট্র ব্যবস্থা 18 কোটি মানুষের জীবন নিয়ে তিনি আনমনে খেলাধুলা করছেন। আমার কাছে ওই রকমই মনে হচ্ছে। আর এই খেলাধুলার কারণে কি হচ্ছে, আপনি এরকম আমরা যে গ্রামে যে চরকিতে উঠি না, চরকিতে ছোটোকালে উঠেছি, ওঠার পর যে ভয়টা লাগে না, আপনি মতিভাই উঠছেন কিনা আমি জানি না, ওইটাকে রথ বলে। তো রথের উপর ওঠার পরে যে একটা ভয় লাগে, নামার সময় যে একটা ভয়, তো আমার ওই যমুনার দিকে তাকালি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা না মনে হইলে আমার মনে হয় রথ থেকে আমি নামতেছি, কোথায় পড়ে যাবো এখন। এরকম একটা হার্টবিটের মতো একটা অবস্থা তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ফজলু ভাই, আপনি জানেন যে যেটা বলছিলাম শুরুতেই 165 দিন হয়ে গেছে। 165 দিন আগে যে স্লোগানটা আমাদেরকে আলোড়িত করেছিল সেটা ছিল কোটা না মেধা। সেই স্লোগানটা কিন্তু আবার গত রাত থেকে আমাদের কানে ভাসছে। বিশেষ করে মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে যা হলো বা যা হয়েছে তা নিয়ে কোটা না মেধা, আপনার বক্তব্য কি, আপনি কিভাবে দেখছেন? আমি মনে করেছিলাম যে 5ই আগস্টের মধ্য দিয়ে একটা পর্যায়ের শেষ হয়েছে বা একটা পর্বের শেষ হয়েছে, এইটা আর আমাদের সামনে নাও আসতে পারে। কিন্তু 5ই আগস্টে আমাদেরকে যা বলা হয়েছিল এবং যে এখন যা হচ্ছে, এবং 5ই আগস্টের আগে আমাদের সন্তানেরা, বলবো এটা বললে আবার অনেকে মনে করে সন্তানেরা বলে কেন, আচ্ছা আমাদের এরা নেতাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আমাদের নেতা, জাতীয় নেতা, সবাই জাতীয় নেতা। সেই সব জাতীয় ছাত্র নেতারা আমাদেরকে যা বলছিল, এই আন্দোলনটার মধ্যে কোনো ধরনের কর্মসূচি ভিত্তিক ডাইরেকশন ছিল না। ভাষা আন্দোলনের যে কর্মসূচি ছিল 62, 64, 66, 6 দফা, 69-এর 11 দফা, এরশাদ বিরোধী আন্দোলনের 10 দফা, এই ধরনের কোনো কর্মসূচি ভিত্তিক কোনো আন্দোলন, দীর্ঘস্থায়ী কোনো আন্দোলন ছিল না। ছাত্ররা যেখানে এসে দাঁড়ালো একটা ঢেউয়ের মুখে, যে ঢেউটা কিছুক্ষণের জন্য হলো থেমে গিয়েছিল, ঝড় আসার পূর্ব লক্ষণ, একদম যখন বাতাস থেমে গেল, থেমে যাচ্ছে যে আবার ঝড় আসবে, সেই ঝড়ের মুখে ছেলেরা এসে দাঁড়ালো। মানুষ কিন্তু তখন দেখতে চায় না এই কর্মসূচি আছে কিনা, নেতৃত্ব আছে কিনা। সবার মধ্যে আমি নিজের কথাই বলছি, আমি আল্লাহর কাছে কত বলছি, আল্লাহ ততদিন তুমি আমাকে মৃত্যু দিও না যতদিন শেখ হাসিনা সরকারের পতন না হয়। আমি 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 ফজলুর রহমান বলছি, কতবার বলছি, এটা কোনো সীমানা নাই। অর্থাৎ শেখ হাসিনার 3টে ইলেকশন, 14, 18 এবং 24, এবং অনেকগুলো স্থানীয় ইলেকশন, অনেকগুলো কর্মকাণ্ড মানুষের মনকে এমন বিষিয়ে তুলেছিল যে আজরাইল আসুক তারপরও শেখ হাসিনা যাক। এই অবস্থাটাতে আমাদের আজকের সন্তানেরা
আবারও সন্তানেরা আমাদের নেতা, আজকের যারা নেতা হাসনাত সাহেবরা বা ওই যে সার্জিস আলমরা বা ওই যে উপদেষ্টা সাহেবরা আমাদেরকে চরমভাবে ধোঁকা দিয়েছেন। শুধু আমাদেরকে না, জাতিকে ধোঁকা দিয়েছে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে দুইজন মানুষ বসছি, জনাব গোলাম মোল্লা রনি তার রিস্ক নিয়ে যে কথাগুলো তার জ্ঞান গর্ব বক্তব্যের মাধ্যমে জাতিকে উজ্জীবিত করেছে, এবং আমি ফজলুর রহমান আমার ৭৭ বছরের জীবনে ৬০ বছরের অভিজ্ঞতা দিয়া আমার ভাষা, আমার আবেগ সব কিছু দিয়ে যেভাবে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছি, জীবন যায় অথবা যাক অথবা থাক, সংসপ্তকের ভূমিকা যেভাবে পালন করেছি, আজকে যে ধোঁকাটা আমি খাইলাম, আমার জীবনে এই ধোঁকা আমি কোনোদিন ভুলতে পারবো না। তারা যদি সেদিন বলতো যে ৭১-এর মুক্তিযুদ্ধ না, আমি তাদেরকে বলতাম, আজকে বলতাম ইয়েস বেটা, বাপের বেটা তোরা। যদি সেদিন বলতো ৭২-এর সংবিধান আমরা পরিবর্তন করে ফেলব, যদি সেদিন বলতো তারা যে সমস্ত জাতীয় নেতৃত্ব যারা এরা কেউ না, এখন নতুন করে এটা মুক্তিযুদ্ধ হবে, ২৪ হলো নতুন মুক্তিযুদ্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধ ছোট। আহারে, আমার এখন কি মনে হয় জানেন, আপনাকে বলবো, গোলাম মোল্লা রনি সাহেবের হয়তো বা সেই আবেগটা আসবে না। আমি যখন নদী পার হইছি সাতরায়া, এই আন্দোলন কি কোনো ছেলে নদী পার হইছে সাতরায়া? এই আন্দোলন কি কেউ ক্ষেতের আইল থেকে পাক বাহিনীর বুকে গুলি করছে কেউ, কারো বুকে কেউ? এই আন্দোলন কি কাদার মধ্যে কেউ পড়ে রয়েছে যে কুচুরি পানা মাথায় নিয়া? এই আন্দোলনে কি মাসের পর মাস না খায় রয়েছে, পাহাড়ের নিচে সাপের কামড় খায় মরছে? কই মুক্তিযুদ্ধ বাঘ? আর এটা যদি উঠেছে তুলনা করা হয় বাঘের মাসি, বিড়াল, বাঘের মতোই দেখা যায় কিন্তু এটা বিড়াল। কিন্তু এরা বলতেছে দিস ইজ দ্য রিয়েল লিবারেশন ওয়ার। এই যে কথাগুলো বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, এবং মানুষ বলে এখন যে এই দেশে ফ্যাসিস্ট খারাপ না মুনাফেক খারাপ। এটা আসলে আন্দোলনের সঙ্গে একটা মুনাফেকি হচ্ছে। আমাকে যাই করুক আমি কথাটা বলবই, কারণ বাংলাদেশ নামটা যদি থেকে থাকে, আমি আবারও বলছি, হে বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশ যে নামটা, এই নামের মা কে? এই নামের মা হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে রক্তাক্ত হয়ে বাংলাদেশ নামটা বাড়িয়েছে, তা না হলে এই দেশের নাম থাকতো পূর্ব পাকিস্তান। কাজেই যারা বাংলাদেশের নাম রেখে মুক্তিযুদ্ধ বাদ দিতে চাও, তারা বাংলাদেশের সঙ্গে প্রতারণা করছো। যারা বাংলাদেশের নাম রেখে এই দেশে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা অথবা জাতীয়তাবাদকে বাদ দিতে চাও, তারা মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা করছো। সেই প্রতারণার বিরুদ্ধে আগামী দিনে ওই যে বলছেন যে দেশ কেন থেমে গেছে, দেশ এখন বাইফার্কেটেড হয়ে গেছে, দুই দিকে আস্তে 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 চলে যাচ্ছে। এতদিন কিন্তু তা ছিল না। শেখ হাসিনার আমলেও দেশ দুই দিকে ছিল না, বিভিন্ন দিকে ছিল, মানুষের চিন্তায়, চেতনায় ও মুক্তমুখ। কিন্তু এখন জাস্ট আস্তে আস্তে দুই দিকে নিয়ে যাচ্ছে কারা? দেশটাকে একটা কনফ্রন্টেশন। সেই কনফ্রন্টেশনটা কি হবে? ওই যে একটি ছেলে যাকে ইউনূস সাহেব জাতিসংঘে বলছে কি মেন্টর নাকি মাস্টার মাইন্ড, ওই ছেলেটা যে কয়েক মাস আগে বলছিল ওই দেশে একটা গৃহযুদ্ধ হবে, সিভিল ওয়ার হবে, দেশটাকে তারা ইচ্ছাকৃতভাবে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশে সত্য কথা বলবে আমার মতো লোককে, যার স্ত্রী সকালবেলা উইটে নামাজ না পড়িয়া কিছুই করে না। আমি যে ফজলুর রহমান আল্লাহর নাম না নিয়ে কোনো কাজ করি না, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে ভাত খাই না, আমাকে ওই দিন মুরতাদ বলছে একজন বড় মৌলানা সাহেব। ফজলুর রহমান হলো মুরতাদ। এই যে শুরু হয়েছে যে সত্য কথা বললে এই মুরতাদ, কাফের, ভারতের দালাল, এই যে কথাগুলো শুরু হয়েছে, যতদিন বন্ধ না হবে তাদের মুখে চলবে। এবং এই যে শিবিরের কিছু ছেলে পেলে সমস্ত ইউটিউবগুলো দখল করে যে মিথ্যা কথা বলে, যে অসত্য কথা বলে এবং যে বিশ্রী কথা বলে আমাদের সম্পর্কে, এটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এই দেশ। এবং এই দেশকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ইট উইল গো আপ টু পয়েন্ট অফ নো রিটার্ন। আমি জানি না কি হবে। অনেক ধন্যবাদ গোলাম মোল্লা রনি। আপনি ফজলু ভাইয়ের বক্তব্য থেকে যেটা বুঝলাম যে সংঘাত সামনে, সংঘাত কি তাহলে অনিবার্য? অবশ্যই অনিবার্য, কোনো ওয়ে নাই। শুধু অনিবার্য না, এই সংঘাতটা বন্ধ করার কোনো ওয়ে নাই।
মানে সংঘাত হবে এবং এই সংঘাতের ফলে যে দুর্ভোগ দুর্দশা আমরা সকল মানুষ যারা পরাজিত হবে তারা, যারা বিজয় হবে তারা এবং আমজনতা সবাইকেই কষ্ট লাঘব হওয়ার কোনো ওয়ে নেই। শেখ হাসিনা যখন চলে গেলেন, আমি 2014 সন থেকে মতি ভাই বলে আসছিলাম যে উনি এমন একটা পরিণতি করে ফেলেছেন যে উনাকে যেতে হবে টুডে অর টুমরো, যত আগে যাবেন ক্ষয়ক্ষতি কম হবে। এবং উনি যাওয়ার পরে উনি হয়তো যারা সুবিধাভোগী তারা নিরাপদে সবাই যেতে পারবেন, কিন্তু বাকি সব মানুষগুলোকে বিপদে ফেলবেন। ঠিক এখনও তদ্রুপ। টোটাল এই ঘটনার সঙ্গে হয়তো 300-400 লোক জড়িত আছে, এখন যারা আছে 300-400, যাদেরকে আপনি সুবিধাভোগী করতে পারেন। কিন্তু এই 300-400 জন লোকের কারণে কি হলো, প্রথমত শেখ হাসিনা আমাদের পুরো নেশনটাকে 15টা বছর ধরে একটা ভীত সন্ত্রস্ত জাতিতে পরিণত করে ফেলেছে। আমরা ভয় পাচ্ছি। তো এই 15 বছর ভয় পেতে পেতে গর্তে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা অটোমেটিক একটা যাকে বলা সেন্সরশিপ চলে এসছে। ফলে এই 300 লোক যারা শেখ হাসিনার চেয়ে সব দিক থেকে দুর্বল, তারপরেও আমাদের আমজনতা ওই যে 15 বছর ভয় পেয়ে আসছে, তারা ভয় পাওয়া শুরু করেছে। আর একটা বিরাট অংশ যারা দীর্ঘদিন ভয় পেত তারা অত্যাচারী হয়ে গেছে। আমরা ওই যে বলি না আইএমএ জাহেলিয়াত, আইএমএ জাহেলিয়াত মনে হলো যে এখানে আইএমএ জাহেলিয়াতের প্রথম দুটো শব্দ হলো অজ্ঞতা এবং মূর্খতা। তো যখন একটা মানুষের মধ্যে অজ্ঞতা থাকে, না জানে এবং সে মূর্খ হয়, এখানে তখন তার চোখের উপর পর্দা পড়ে, মস্তিষ্কের মধ্যে অন্ধকার দেখা দেয়, সে কিছু দেখে না এবং সেই যুগটিকে বলা হয় আইএমএ জাহেলিয়াত। আশ্চর্য করার ব্যাপার হলো যে এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধর ইতিহাস পাল্টাতে চাচ্ছে তারা কেউ মুক্তিযোদ্ধা নন। এখন যারা বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা প্রথমে কেউ মুক্তিযোদ্ধা নন, নট এ সিঙ্গেল ওয়ান। তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে যারা সংবিধান নিয়ে কথা বলছেন, আমি তো ছোট মানুষ, আইনের ছাত্র, উনি প্র্যাকটিস করেন, ওনারা সংবিধান সম্পর্কে তাদের মূর্খতা একেবারে স্পষ্ট। আমাদের সংবিধান যেভাবে হয়েছে, যেভাবে লিখিত হয়েছে, এটার জন্য যে বিধি, এটার জন্য যে বিধান, এটার জন্য যে ইতিহাস, প্রত্যেকটার যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতাটা আর কোনো অবস্থাতেই দ্বিতীয়বার সম্ভব নয় এই জাতির মধ্যে। আমরা কেন বলি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, কেন বলি 1000 বছরের মধ্যে এই একবার 71 মুক্তিযুদ্ধ হয়েছে, কেন 1000 বছরের মধ্যে হয়নি কেন? এই 1000 বছরের ইতিহাস আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তখনই তাদের মূর্খতা টের পেয়ে যাবেন। এখন তারা সংবিধান বোঝে না, মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযুদ্ধ বুঝে না। তারপরে একটা আইন যখন তৈরি করতে হয় আপনাকে একটা জুডিশিয়াস মাইন্ড থাকতে হবে, জুরিসপ্রুডেন্স আপনাকে জানতে হবে, আপনাকে কাস্টম জানতে হবে, প্রথা জানতে হবে। এবং আপনি একটা জাতি, যে একটা জাতির মধ্যে একটা প্রথা, যেমন আমরা পান্তা ভাত খাই, আমেরিকার লোক তো পান্তা ভাত খায় না। তো এই যে আমরা যে পান্তা ভাত খাই, এটা কেন আমাদের এই প্রথাটা আমাদের মধ্যে আসলো? আমরা হাজার হাজার বছর ধরে আমাদের এই মাটির সঙ্গে, খাদ্যের সঙ্গে আমাদের যে অভ্যাসটা জড়িত, এই অভ্যাসের উপর নির্ভর করে আইন হয়, এই অভ্যাসের উপর নির্ভর করে আদালত হয়, অভ্যাসের উপর নির্ভর করে বিচার হয়। আমাদের এই আদালতে কেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আইনকে আমরা প্রেসিডেন্স হিসেবে মানি, কেন আমরা লাহোর হাইকোর্টের প্রেসিডেন্স মানি, কেন আমরা ইংল্যান্ডের কোর্টের রায়কে, টর্ট লকে আমরা মানি না? এই জিনিসগুলো, এই যে যারা সংবিধান পরিবর্তন করবে, উনি তো আইনেরই ছাত্র না, কিন্তু এই টোটাল বিষয়গুলো হলো কি, সব মিলিয়ে দেখা গেল যে পুলিশ সংস্কার কমিশন করছে, সংবিধান সংস্কার কমিশন করেছে, নির্বাচন সংস্কার কমিশন করেছে। যিনি করেছেন, আমি বললাম যে ভাই, আপনি নির্বাচন সংস্কার কমিশন করেছেন, আপনি কি জীবনে কোনোদিন নির্বাচন করেছেন? আপনার আপনজন কেউ কি এমপি ইলেকশন করেছে? আপনি কি জানেন যে একটা এমপি ইলেকশন করতে, চেয়ারম্যান ইলেকশন করতে কয় টাকা হয়, ঘুষ দিতে হয় কয় টাকা? আপনি কি জানেন যে এমপি মন্ত্রীর যে টিয়ার চুরি করে, এই চুরি কীভাবে করে? আর চুরি করার সময় গোডাউন থেকে যখন ব্যাগ বের করে চুঙ্গা মেরে কীভাবে পার ব্যাগ থেকে চাল চুরি করে নেয়, এবং ওইটা যখন এমপি সাহেব কীভাবে ম্যানেজ করতে, এই জিনিসগুলো কি আপনি জানেন? না, জানি না। তাহলে বলে আপনি সংস্কার করবেন কীভাবে? হাউ? আপনাকে তো টোটাল নির্বাচন ব্যবস্থাটা বুঝতে হবে। তাই দেখেন, টোটাল প্রক্রিয়ার সাথে আমাদের দেশের যে ট্রেডিশনাল রাজনীতি যারা করেন, আমাদের দেশের যারা সংবিধান বোঝেন, বা সারা দুনিয়াতে যারা সংবিধান লিখেছেন, তো এইরকম কোনো মানুষকে আমরা পাইনি এই টোটাল প্রক্রিয়ার মধ্যে। ফলে কি হলো, আপনি যদি কোনো কম্পাউন্ডারও না, রাস্তায় যে আপনার দেখা গেল যে চুল কাটে নাই, কোনো দিন চুল কাটে নাই মিস্টার বিন, হঠাৎ করে নিজে চুল কাটতে বসছে, তো একজন লোক এসে মনে করলো যে এটাই বোধহয় নাপিত, তো তাকে বললো তুমি চুল কেটে দাও, সে চুল কাটা শুরু করলো। তো চুল কাটা শুরু করার পরে সেখানে যে বিপত্তিগুলো ঘটলো, মিস্টার বিনের সেই বিখ্যাত, এখন এখানকার অবস্থা হয়েছে এই, যেই লোকগুলো যে কাজ করছে তাদের কারোরই সেই কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। না থাকার কারণে কি হলো,
ফজলু ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন। শেখ হাসিনার জমানাতে আমাদের ভয় ছিল, তো পিছনে যখন ভয় থাকে দৌড় দেওয়ার কিন্তু একটা রাস্তা থাকে। আমাদের একটা চাপ ছিল, উই হ্যাড এ প্রেশার। তো যখন একটা প্রেশার থাকে আমরা তখন ওই দাঁড়ানোর জন্য, প্রেশারের অ্যাগেনস্টে দাঁড়ানোর জন্য একটা শক্তি থাকে। কিন্তু বর্তমান জামানাতে মনে হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের ইসরাফিল সিংহে ফু দিলে যেভাবে মাধ্যাকর্ষণ শক্তি মহাকর্ষণ শক্তি জিরো হয়ে যাবে, তখন একটা পিঁপড়ার যে ওজন আর হিমালয় পাহাড়ের যে ওজন ওই কিয়ামতের সময় সেম হবে। এখন এই বাংলাদেশে সেম অবস্থা হয়ে গেছে, একটা পিঁপড়ার যে ওজন হয়ে গেছে আর হিমালয় পাহাড়ের ওজন সেম হয়ে গেছে। এই সমাজে আপনি মিস্টার সার্জিস আমাদের জাতীয় নেতা আর মিস্টার ফজলুর রহমান, এই দুজনের মধ্যে 19-20 পার্থক্য। এর কারণ ওনার বয়স 77 বছর, তার বয়স হয়তো 27 বছর, এছাড়া অন্য কোনো পার্থক্য নেই। সবাই মনে করছে যে এই ভালো। তো এই যে আমরা একটা কিয়ামতের আলামতের মধ্যে পড়েছি, যেখানে আমাদের যে টোটাল গ্র্যাভিটি, হ্যাঁ, এটা আমরা হারিয়ে ফেলেছি সমাজের। আপনি দেখবেন যে আপনি কি শঙ্কিত? আমি শুধু এখানে শঙ্কার পর্যায়ে নাই, তো কেয়ামতে তো কেউ শঙ্কিত নয়। কেয়ামতের ময়দানে পড়ে গেলে করে কি মানুষ প্রথমে ভাসতে থাকে এবং সে পাগল হয়ে যায়। আমি আজকে একটা লেখা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে, সেটা হলো কনফিউজড, পুরো জাতি কনফিউজড। এখন আজকে আমরা যে আছি আমরা সবাই কনফিউজড এখন এই অবস্থাতে। আর এই কনফিউশন কি, যেহেতু আমাদের ভার নাই, আমরা শুধু ঘুরতেছি, আমরা এখন বুঝতেছি না কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমাকে কি নিয়ে ইরানে ফেলা হবে বাতাসে, নাকি সমুদ্রে নিয়ে যাবে, না নিচে নিয়ে যাবে, আমি এই অবস্থার মধ্যে আছি। একেবারে দুনিয়াতে কিয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে আছি। আর ভয় ভীতি আসলে হাসরের ময়দানে গিয়ে আসে, যখন বিচারের মুখোমুখি হয়, সেখানে গিয়ে সবাই ইয়ানফসি করে। তা আমরা এখনও ওই যেহেতু ইয়ানফসির পর্যায়ে আসিনি, এখনও পর্যন্ত আমাদের যে যার ওজন হারিয়ে কাঁদছি, উই আর ক্রাইং। ব্যবসায়ীরা কাঁদছে, রিক্সাওয়ালা কাঁদছে, ছোটো ছোটো ক্ষুদে ব্যবসায়ীরা কাঁদছে, সাংবাদিকরা কাঁদছে, হয় এভরিবডি, সামবডি উইপিং, সামবডি ক্রাইং, এবং কিছু মানুষ কান্নার ভাষা হারিয়ে ফেলেছে, শুধু আকাশের দিকে তাকায়। এটা কেন হলো, কিভাবে হলো? অনেক ধন্যবাদ আপনাকে ফজলু ভাই। এবার আপনার কাছে আসছি, আসলে এত কিছু আলোচনা যা শুনলাম দুজনের কাছ থেকে, তাহলে আমাদের গন্তব্য আসলে কোথায়? আমাদের সঠিক গন্তব্য যদি পৌঁছতে হয় বা গন্তব্যের পথে যদি শুরু করতে হয়, যাত্রা শুরু করতে হয়, তাহলে একমাত্র এই দেশের মালিক যারা তাদের কাছে যাওয়া দরকার। মালিক কারা? একটা দেশের মালিক হইল জনগণ। তাদের কাছে খুব দ্রুত যাওয়া দরকার যে এই বাড়িটা আপনাদের, এই বাড়ির পাহারাদার আপনারা কাকে রাখবেন আপনার নিরাপত্তার জন্য। কাজে আমি কথাটা যদিও রূপ করতে বললাম, মূল কথাটা হলো দেশের যদি সঠিক পথে যাত্রা শুরু করতে হয় তাহলে আপনাকে একটা নির্বাচনের পথে খুব দ্রুত হাঁটতে হবে, চলতে হবে, এবং এটার একটা গাইডলাইন দিতে হবে। এখন নির্বাচনের কথা কইলেই যদি আপনার অ্যালার্জি হয়, আপনার গাল যদি ফুলে যায়, যদি কালো হয়ে যায়, তাহলে তো এই দেশে এই যে নির্বাচন, হ্যাঁ এটাও বলে নির্বাচনের কথা যারা বলে, যেহেতু ভারত এবং আমেরিকা নির্বাচনের কথা বলে ফেলছে বাংলাদেশে, কাজে এখন যারা আজকে এইটা শুনতেছি আমি, তো এখন যারা নির্বাচনের কথা বলবে তারা হইল ভারতের দালাল। নির্বাচনের কথা বললেও ভারতের দালাল। এই দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার প্রতিনিধি ঠিক করবে যারা এই দেশ আগামী দিনে কিভাবে চলবে, সব কিছু তারা সুবিবেচনার মাধ্যমে, তাদের জ্ঞান, তাদের যোগ্যতার মাধ্যমে দেশকে ঠিক পথে নিয়ে যাবে। হতে পারে ভুলও হবে, একটা রাষ্ট্র ব্যবস্থায় ভুল হইতে পারে, সেগুলো আবার নির্বাচনের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে সংশোধন হবে। একমাত্র আমি খুব ক্লিয়ারলি বলছি যে নির্বাচনের মাধ্যমে এই দেশের বর্তমান যে অবস্থাটা চলছে, ওই যে আয়ামে জাহালিয়াত বললেন আমার ভাই, সেই আয়ামে জাহালিয়াতের পথ থেকে আমরা বোধহয় কিছুটা রক্ষা পাইতে পারি। আর যদি বিনা নির্বাচনে একটি অনির্বাচিত সরকার অনন্তকাল থাকতে চায়, আমি সবসময় আগে বলতাম কথাগুলো যে বট গাছ বড় না কলা গাছ বড়। নির্বাচিত সরকারের বয়স যদি 5 বছর হয়, তাহলে অনির্বাচিত সরকারের বয়স কি 7 বছর হবে? এই যে দেশ, যে দেশে আমরা খুব আনন্দ করে 5ই আগস্টের পরে ইউনূস সাহেবের মতো একজন মহান ব্যক্তিকে আনলাম,
উনি যে পরিচয় দিচ্ছে অকল্পনীয়ভাবে মানুষ হতাশ হচ্ছে। আপনি জানেন না 5ই আগস্টের আগে মানুষ যতটা হতাশ ছিল, যতটা বিক্ষুব্ধ ছিল, আস্তে আস্তে কিন্তু তার চেয়েও অনেক কঠিন দিকে কিন্তু মানুষ যাচ্ছে। আর এখন প্রশ্নটা এসে পড়ছে ডু অর ডাই, তুমি বাঁচবা না আমি বাঁচবো, এই জায়গাতে এসে। কারণ আপনি তো আমি কথা বললে পরে আপনি আমার টুটি চাইপা ধরতে চান। আমি যখন সত্য কথা দেশের কথাগুলো বলি, মুক্তির কথাগুলো বলি, মুক্তিযুদ্ধের কথাগুলো বলি, আপনি তো আমার গলা টিপে ধরতে চান। শুধু তাই না, আপনি আমাকে একদম মনুষ্যত্ব এবং বিবেকের বাইরে এমন কিছু কথা বলেন। আপনি ইউটিউবগুলো দেখেন, এবং ইউটিউবগুলা কন্ট্রোল করে একটা কালো শক্তি বাংলাদেশে। কালো শক্তি, এদের ইউটিউবের শক্তি আছে বলে এরা সমস্ত ব্যাংক দখল করছে, সমস্ত ফাইন্যান্স ইনস্টিটিউট দখল করছে, সমস্ত কি বলবো স্বাস্থ্য ব্যবস্থা তারা দখল করছে। এখন আবার সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলো নতুন নতুন যেগুলো দেওয়া হচ্ছে সবগুলো তাদের কথা ছাড়া হচ্ছে না। ইভেন গ্রাম অঞ্চলে আপনি যাবেন, আমি যা শুনি সহ্য হয় না। আমার সাথে 1 লাখ মানুষ, ফজলুর রহমান বলে বা গোলাম মোল্লা রনি বলে বা আরেকজন বলে, আরেকটা ছেলের সাথে বাপেও জানে না যে আমার ছেলে কোনোদিন জীবনে এই দেশের জন্য 1 ফোঁটা ঘাম জড়াইছে বা পলিটিক্স করছে। সেই ছেলে যে কথা বলতেছে সেই কথাই অ্যাডমিনিস্ট্রেশন শুনতেছে, কারণ তার নাম হলো সমন্বয়ক। সমন্বয়ক শুনলে পরেই কাঁপিয়ে ওঠে মানুষ। আজকে একটা ঘটনা ঘটছে, সুপ্রিম কোর্ট একটা বেল দিছে, একজন বন্দী, উনি অসুস্থ, 5ই আগস্টের বন্দী, অজুহাতে উনাকে বেল দিবে না। উনি একজন মহিলা এবং একটি শহীদ পরিবারের মহিলা, তার বাবা মুক্তিযুদ্ধের শহীদ, বুদ্ধিজীবী শহীদ। তাকে বেল দেয় নাই। কি হয়েছে, তাকে পিজি হাসপাতালে পাঠায় দিছে। এর মধ্যে আমাকে অন্তত 10 জন লয়ার বলছে পিজি হাসপাতালে তারা পাঠাইলে কি হবে, কারণ পিজি হাসপাতালের যত বঙ্গবন্ধু হসপিটাল, বিশ্ববিদ্যালয় হসপিটালের সমস্ত কামরাগুলো হইল, কেবিনগুলো হলো সমন্বয়কদের রিকমেন্ডেশন ছাড়া কেউ কেবিন দিতে পারবে না। এই কি দেশটা বানাইছি, যে দেশটা একটা মেডিকেল কেবিন পাইতে হইলেও সমন্বয়কদের একটা রিকমেন্ডেশন লাগবে। ডাক্তাররা পারবে না, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পারবে না, ব্রিগেডিয়ার জেনারেল পারে নাই, তাকে বদলি করা হয়ে গেছে, যেহেতু সমন্বয়কদের কার নাকি কি কথা শুনে নাই। এই যে দেশটা হইছে, এখন এই দেশে কার কাছে যাব? এই যে আমার রনি ভাই বলল, গোলাম মোল্লা রনি আমার অনুজ প্রতিম, আমি তাকে খুব বেশি ভালোবাসি। এই যে বলল কার কি নাম ছিল, কে কি ছিল, আজকে আমাকে তাদের পিছনে পিছনে তাদের অনুগ্রহের উপরে, অনুকম্পার উপরে দেশে বাঁচতে হবে। এই জন্য তো আমি বলি যে এই দেশে আমার মৃত্যু অনেক শ্রেয়। অনেক ধন্যবাদ আপনাকে। এই দেশটা ঠিক করতে হলে খুব ক্লিয়ারলি আবারও বললাম আপনাকে। না, আপনার সুযোগ পাবেন আবারও। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক সুযোগ পাবেন। ফজলুল ভাইয়ের কথা থেকে যেটা আমরা বুঝতেছি, উনি নির্বাচনটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। বলছেন নির্বাচনে এই মুহূর্তে যে সংকট, এই সংকটের সমাধান হতে পারে নির্বাচনে। আপনি কি ভাবেন? না, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে সমস্যাটা হলো যে নির্বাচনটা এই সরকার করতে পারবে এবং সেখানে তার কথা মতো পুলিশ চলবে, তার কথা মতো টিওনও চলবে, এটা আমার কাছে এখন মনে হচ্ছে না যে ওই পর্যায়ে আছে। পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা যেটা বাস্তবতা হলো, যেখানে জামাতের লোক আছে সেখানে তারাই চালাচ্ছে, যেখানে বিএনপির লোক আছে তার সেখানে বিএনপি চালাচ্ছে, আবার বিএনপির মধ্যে যে নমিনেশনটা তার কনফার্ম আছে সে একভাবে চালাচ্ছে, আবার যে নমিনেশন কনফার্ম নাই কিন্তু কমিটি তার হাতে আছে সে একভাবে চালাচ্ছে। ওই এলাকার লোক যদি সৎ হয় একভাবে চালাচ্ছে, অসৎ হলে অন্যভাবে চলছে। ফলে এই যে বাংলাদেশের পুরো 460টি বা 500টি উপজেলা, এই 500টি উপজেলাতে অ্যাটলিস্ট 10টা করে হোল তৈরি হয়ে আছে, মৃত্যুকূপ তৈরি হয়ে আছে। এখন সেই মৃত্যুকূপটা ইলেকশন দেওয়ার পরে এটা নিয়ন্ত্রণ করবে রাষ্ট্রশক্তি, মিলিটারি, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো যেখানে থানার মধ্যে ওসি সাহেব আত্মহত্যা করে, যেখানে ওসি সাহেবরা পালিয়ে বেড়াচ্ছে, তো সেখানে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে একটা জনরায় প্রতিষ্ঠিত হবে এবং জনপ্রিয় দল নির্বাচিত হয়ে আসবে। আমার কাছে এই সম্ভাবনাটা এখন একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছে। কেননা আমরা যে অন্তর্বর্তীকালীন বলেন, তত্ত্বাবধায়ক বলেন, যা কিছু বলেন, এটাকে আমরা 91 থেকে এই পর্যন্ত যেটা দেখে এসেছি যে এই সময়টাতে প্রশাসনটা নিউট্রাল হয়ে যায়।
কিন্তু এখন নিউট্রাল তো দূরের কথা, দলীয়করণের মধ্যেও যাচ্ছে না, নিউট্রালও না, অরাজকতাও না, কি যেন একটা হয়ে গেছে, আমরা এটা বুঝতে পারতেছি না। এখন উনি যদি মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, নির্বাচন তো অবশ্যই, তার আগে এখানে রাজনীতি সমাজ পরিবারের মধ্যে মুনাফিকির চাইতে ভয়ানক কোনো অপরাধ আর নেই। আপনি মিথ্যা কথা বলেন, খুন করেন, খারাপি করেন, এগুলোর চাইতে কিন্তু মুনাফিকি সমাজে বিপর্যয় ডেকে নিয়ে আসে। তো রাজনীতিতে মুনাফিকিটা একদম সহ্য হয় না, যারাই মুনাফিকি করেছে তারা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তো এই মুহূর্তে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমি মনে করি তারা যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বলেন যে আমরা যে কোনো কারণে একটা প্রেক্ষাপটে এসেছিলাম, ভালো কথা, আমরা আরও 2 বছর থাকতে চাই, এই কারণে থাকতে চাই যে আমরা এই অল্প সময়ের মধ্যে অনভিজ্ঞতার কারণে, আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, আমরা এই কদিনে বুঝেছি যে এই পুলিশের এই পদগুলো এরা জামাত নিয়ে নিয়েছে, পুলিশের এই পদগুলো বিএনপি নিয়ে নিয়েছে, এখন দুইজনে গণ্ডগোল করতেছে, আমাদের কোনো কমান্ড নেই, আমরা এর অপারেশন চাচ্ছি। সিভিল সার্ভিসের এই বড় বড় পদগুলো, সুপ্রিম কোর্টের এই বড় বড় পদগুলো ওরা নিয়ে গেছে। এখন ওরা নিজেরা গণ্ডগোল করছে, আর সরকারের ব্যর্থতা হচ্ছে। আমরা এই সমস্যাটা বুঝতে পারি না, এখন আমরা বুঝতে এসেছি, আমরা এই টোটালটাকে নিউট্রাল করতে চাই। আগে শেখ হাসিনার দলে যারা ছাত্রলীগ করছে বা আওয়ামী লীগের দালালি করছে, দাবিদারি করছে, তাদের কারণে প্রশাসনের যে যোগ্যতা আসছে, তাদের কারণে শেখ হাসিনা ডুবছে। আবার তাদেরকে যদি আলাদা পিছনে রেখে যদি আবার নতুন আর এক দলধারী লোকরা আনি, তাহলে পরিবর্তন হলো কি? এখন আমরা একের সমস্ত এই যে আমাদের আগের যেমন যারা ছাত্রলীগ, তাদেরকে আমরা চিনে ফেলেছি, আবার এই অল্প সময়ের মধ্যে যারা নতুন দলীয় পরিচয় নিয়ে সামনে আসে তাদেরকেও চিনে ফেলেছি। এখন আমরা সবগুলোকে ফিনিশ করে আমরা সত্যিকার যোগ্য লোক যারা আছে তাদেরকে যোগ্য পদে দেব উইদিন 1 মাসের মধ্যে, নাম্বার 1। 2 নম্বর হলো যে আমরা এত দিনের মধ্যে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, যা বলবেন তাই, এই সময়ের মধ্যে আমরা এই কাজগুলো করতে চাই। যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা আসি, নাহলে আমরা পদত্যাগ করে সেখানে চলে গেলাম সসম্মানে, আপনারা অন্য জায়গাতে দেখেন। এই একটার মাত্র মানে সরল স্বগক্তি এবং সততা কেবলমাত্র তাদেরকে বাঁচাতে পারে, জাতিকে বাঁচাতে পারে। আদারওয়াইজ সে আপনি আপনাকে আমার কাছে একটা বিষয় জানার আছে। মিশরে যে বিপ্লব হয়েছিল, মিশরের বিপ্লবের পরে সেখানে যা ঘটেছিল, বাংলাদেশে কি সেটা ঘটতে যাচ্ছে বলে আপনার মনে হয়? না, বাংলাদেশে সেটা ঘটতে যাচ্ছে না। মিশরে যেটা ঘটেছিল সেটা হলো মিশরের জামাতেরই যেটা মুসলিম ব্রাদারহুড, ওই ঠিক সেই মতাদর্শের। তো তারা তাদের যে কনজারভেটিভ, তারা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে এবং খুব দ্রুত তারা পুরো দেশটাকে একটা 100% কনজারভেটিভ ইসলামাইজেশনে যেতে চাচ্ছিল। সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গাতে একটা র্যাডিক্যাল চেঞ্জ তারা করতে চাচ্ছিল। এটা মানে ওখানকার সমাজ সেটা মেনে নেয়নি তাড়াহুড়োর কারণে। আর বাংলাদেশের যে জিনিসটা হচ্ছে, এখানে যে সব কাজ জামাত করছে, নট লাইক দ্যাট। এখানে জেলখানা থেকে যারা সন্ত্রাসী বের হয়েছে তারা করছে কাজ। আপনি দেখেন এই নিউ মার্কেট থেকে পুরো এলাকাতে ময়লার ব্যবসা, ডিশের ব্যবসা থেকে শুরু করে যা কিছু হচ্ছে কারা করছে। এই যে যত নিয়োগ বুদ্ধিগুলো হচ্ছে তারা করছে। মানে হাসপাতালের যে সিট বরাদ্দ কারা করছে, ডাক্তারদের নিয়োগ বদলি কারা করছে। তো এখানে অ্যাটলিস্ট এই মুহূর্তে 100টার উপরে মানে একটা ভেস্টেড সিন্ডিকেট দাঁড়িয়ে গেছে। তারা বাস কাউন্টার নিয়ন্ত্রণ করছে, ময়লার গাড়ি নিয়ন্ত্রণ করছে, এবং এদের কারোর সঙ্গে সরকারের সম্পর্ক নেই। মানে সরকারের কোনো লোক, মানে সমন্বয়কদের লোক, সরকারের লোক যে সিন্ডিকেট করে যে টোটাল কাজটা করছে, এরকম অবস্থা না। আপনি গিয়ে দেখেন, আগে যেখানে গুলিস্তানের একটা ফুটপাতে 3 জন হকার ছিল, পুলিশ সেখান থেকে ঘুষ নিত। এখন সেই 3 জনের জায়গায় যে দেখেন যে 30 জন হকার চলে আসছে। আর এই হকারকে কেন্দ্র করে হকাররা মার্কেটের মধ্যে মানে লোক ঢুকতে দিচ্ছে না। এবং সেখান থেকে এই যে যারা চাঁদা তুলতেছে, তারা সে টাকা কি সমন্বয়কদের দিচ্ছে, পুলিশদের দিচ্ছে, আওয়ামী লীগের দিচ্ছে না বিএনপির দিচ্ছে, নোবডি নোজ। ফলে কি হচ্ছে, মানুষ ধৈর্যের সীমা। সেই কালকে দেখলাম 3-4 দিন আগে বাইতুল মুকাররমের সামনে একরকম চাঁদাবাজকে ধরে পিটিয়ে রীতিমতো শোয়াই ফেলছে। তো এরপরে এসে পুলিশ কর্মীরা তাদেরকে উদ্ধার করছে। তো এখন এই যে একটা বিশৃঙ্খলা, টোটাল জিনিসগুলোতে একটা বিশৃঙ্খলা, মানে অরাজকতার কথা বলছেন। অরাজকতা মানে অরাজকতা, বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা এবং নেগলিজেন্সি। মানে আপনি হলো কি যে অনেক জিনিস আছে, আপনি চেষ্টা করেন, চেষ্টা করার পর আপনি ব্যর্থ হন, কিন্তু এখানে মনে হচ্ছে না যে খুব আন্তরিকতা নিয়ে কেউ কোনো চেষ্টা করছে। উইথ অনেস্টি, উইথ ডিগনিটি, উইথ প্রফেশনালিজম, এগুলো নিয়ে কেউ চেষ্টা করছেন,
তারপরে তিনি ব্যর্থ হয়েছেন, তারপর অরাজকতা হয়েছে, নট লাইক দ্যাট। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ফজলু ভাই, আপনাকে যদি এই মুহূর্তে কেউ জিজ্ঞেস করে যে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, এটা ছবি আঁকেন, তাহলে কিভাবে ছবিটা আঁকবেন? এখন যে অবস্থা আছে, যে সরকার আছে, এই সরকারকে রেখে কোনো ছবি আঁকা যাবে না, কারণ সবটাই অন্ধকার। এখানে কোনো আলো নাই। এই আলোতে আপনি এই লাইটগুলো নিভাই দেন, এখন আমাকে যদি অন্ধকারে বলেন একটা ছবি এখানে, আমি তো আঁকতে পারবো না। এখন সবটা অন্ধকার। ছবি কি অন্ধকার? কিছুটা তো আলো আছে এখনো। সামান্য আলো যেটা আছে সেটা তাদের নিজেরাই দেখতে পারে না, আমাদেরকে কি দেখাবে? টর্চ লাইটের ছোট্ট আলো দিয়ে কিছু দেখাইতে পারতেছে না। আমি আপনাকে বলি, এই সরকারের বলা উচিত এনাফ ইজ এনাফ। যদি তাদের বিশেষ করে ইউনূস সাহেবের আরেকজন লোক তার সাথে গেছিল, আমি মনে করছিলাম জ্ঞানে গুণে মহাজ্ঞানী ব্যক্তি উনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন উনি, তার নাম জনাব আসিফ নজরুল। আমি তো তার খুঁজেই পাই না, সে আছে কই? কেন আছে তো, আছে তো। আমাকে তার আধারের জীব মনে হয়, তাকে আমি কোথাও খুঁজে পাই না। সে তার হাসিও বন্ধ হয়ে গেছে। আসিফ নজরুলের যে রোলটা থাকা দরকার ছিল, আসিফ নজরুলের রোলটা তা মানুষকে বলা দরকার ছিল, উই আর ডুইং দিস, আপনারা চিন্তা করেন না এই করবো, এই ছেলেরা এই 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 রুলটা কি আসিফ নজরুল সাহেবের আছে? এবং এই আসিফ নজরুল সাহেবের রুলের উপরেই কিন্তু ইউনূস সাহেবের রুলটা নির্ভর করত। এখন যদি দেশকে বাঁচাইতে হয়, তাদের বলা উচিত যে ইয়েস, সব বসেন আপনারা, আবার সমস্ত দল মত নিয়ে সবাইকে ডাকবে, সবাইকে, এবং সমস্ত প্রশাসনিক যে কর্তা ব্যক্তিরা আছে, এবং যারা একদিন শেখ হাসিনাকে প্লেনে করে পাঠায়, অনেকে বলে তার জীবন রক্ষা করছে, অনেকে বলে তারাই পাঠায় দিছে, আমি সেই তর্কে না গিয়ে বলবো তারাই এখনো শক্তিশালী। প্রত্যেক থানায় থানায় তাদের যে অফিসিয়ালরা আছে, তারা এলো লাস্ট হুপ অফ দিস গভর্নমেন্ট, লাস্ট পাওয়ার, তার নাম হলো মিলিটারি। এবং তাদের কিন্তু আছে কি পাওয়ার বলে, এটাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। এই তাদেরও বড়দেরকে নিয়ে বসতে হবে, বসে সমস্ত মানুষ বসে করতে হবে এই দেশ কিভাবে বাঁচবে। এই সরকারের উপর আর নির্ভর করার কোনো অর্থ হয় না, তাহলে আরও কালক্ষেপণ হবে, সময়ক্ষেপণ হবে, আরও অন্ধকার হবে দেশ, আরও দুর্যোগের দিকে যাবে। আমি কথাটা বললাম। এবং বসে একমাত্র পথ হলো সবাই মিলে বসে একটা সঠিক নির্বাচন কমিশন যদি হয়ে থাকে, হয়েছে একটা সঠিক তত্ত্বাবধায়ক সরকার করা এর মধ্যেই, এবং যার পিছনে সমস্ত শক্তি যেটাকে আমরা সোভারিন পাওয়ার বলি, তারা থাকবে, যে একটা টু হোল্ড এ ফ্রি ফেয়ার এবং আনকোয়েশ্চেনেবল ইলেকশন ইন দিস কান্ট্রি। সেইটা যদি করতে পারেন, আপাতত ধরেন একজন এমপি হইল, একজন মন্ত্রী হইল, একজন প্রধানমন্ত্রী হইল, একটা দল ক্ষমতায় আসলো বা একটা জোট ক্ষমতায় আসলো, তাকে আপনি গিয়ে প্রশ্ন করতে পারবেন, তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন, সেও এই দেশের মানুষকে গিয়ে বলতে পারবে যে তুমি আমাকে নির্বাচিত করছো, আমার কথাটা একটু শোনো, তোমরা এইভাবে চলো। নেতৃত্ব যদি আপনি ঠিক করতে না পারেন, হোয়ার দেয়ার ইজ নো মোহাম্মদ নো ইসলাম, কথাটা, হোয়ার দেয়ার ইজ নো মোহাম্মদ দেয়ার ইজ নো ইসলাম, হোয়ার ইজ দেয়ার ইজ নো লিডার ইন এ কান্ট্রি, সেইখানে কোনো ধরনের ব্যবস্থা নাই, সুব্যবস্থা নাই। কাজে লিডারশিপ আপনাকে ক্রিয়েট করতে হবে, সেই লিডারশিপটা আসবে থ্রু এ প্রসেস অফ ইলেকশন। এইটা কি যারা বলে, এই কথাটা বললে পরেই সবাই ওই যে সরকারে যারা আছে, কারণ এদের ভিতরে ভিন্ন চিন্তা আছে। জি ফজলু ভাই, আমাদের শেষ করতে হবে, আপনার হাতে 1.5 মিনিট সময় আছে এবং আমরা শেষ করব। আমি এই 1.5 মিনিটে আমার সমস্ত আকুতি দিয়ে আমি স্মরণ করতে চাই যে আগস্ট মাসের 5 তারিখের আগে আমরা সবাই মজলুম ছিলাম। আমরা সবাই মনে প্রাণে চেয়েছি শেখ হাসিনা চলে যাক, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চেয়েছি। এই 5 মাসের মধ্যে আমাদের মধ্যে যে বেদনা তৈরি হয়েছে, এই বেদনাগুলো যারা তৈরি করেছে তাদেরকে বুঝতে হবে যে 5 তারিখের আগে তারা কেমন ছিল, আমরাও সেই পর্যায়ে ছিলাম। ফলে আমাদেরকে, আমরা যারা কথা বলছি, কেউ যদি শত্রু মনে করে, এনিমি মনে করে, তাহলে আলটিমেটলি আমাদের ক্ষমতা, এই যে যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে যার মতো জায়গা থেকে শুরু করে, আমি একটা সিটিং এমপি, সেই সিটিংয়ে 2009 সন থেকে আমি ফাইট করছি, 14 সন থেকে আমি ফাইট করছি, আমার বাড়ি ঘর তছনছ করে ইটটা পর্যন্ত খুলে নিয়ে গেছে শেখ হাসিনার সরকার। ফলে এই শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে আমার যে কন্ট্রিবিউশনটা, এটা আমার অস্থিমজ্জার সাথে মিশে গেছে। এখন
যদি দেখা গেল যে 2 দিনের একটা ছেলে, সে যদি ভাতকে বলা হয় অন্য, এরকম একটা কি এরকম একটা আছে, এখন সে যদি এসে বলে যে এই ছেলেকে, উনিকে, এই জিনিসগুলো আমাদেরকে আহত করে। মূল ব্যাপারটা হলো যে আমরা সেই 5 তারিখের আগে সবাই মিলে, সাহিত্যিক ছিলেন, সাংবাদিক ছিলেন, আপনি ছিলেন, আমি ছিলাম, উনি ছিলেন, আমাদেরকে ক্ষমতা দেওয়ার দরকার নাই, পদবি দেওয়ার দরকার নাই। আমরা যেই কাজ করতেছিলাম, আমরা সরকারের সমালোচনা করতেছিলাম, সত্য কথা বলতেছিলাম। তো শেখ হাসিনাকে আপনি জাহিল বলেন, ফ্যাসিস্ট বলেন, সেটা কোনোদিন আমার গলা টিপে ধরে নাই। কোনোদিন ছাত্রলীগের কোনো ছেলে যেন ফজলুর রহমান সাহেবের কলার ধরে নাই, আমার সামনে এসে কখনো ছাত্রলীগের ছেলে অপমান করে নাই। আমি কেন এই সমাজে এসে এখন অপমানের শিকার, আমার ভিতরে কেন আতঙ্ক থাকবে? অ্যান্ড দ্যাটস ইজ দ্য বেসিক প্রবলেম। আপনি সমাজের মনে করেন যে সব লোক তো ক্ষমতা চায় না, কিন্তু এই প্রবলেম বা এই সমস্যার সমাধানটা কোথায়? সমাধান হলো যাদের হাতে ক্ষমতার এখন চেইনটা আছে, টর্চ লাইটটা আছে, তারা সেই টর্চ লাইটটা শুধুমাত্র আয়নার উপর ফেলতেছে, আয়নার উপর ফেলে শুধু নিজেদের মুখটা দেখতেছে। তারা যদি একটু ফিরে পিছনের দিকে দেখায়, তো জনগণের মুখের দিকে দেখে, হোয়াট দে আর টেলিং, আমাদের চোখ কি বলছে, আমাদের মুখ কি বলছে, ঠোঁট কি বলছে, আয়নার পেছনে দেখা যায় না। না না না, আমি উঠে বলিনি, তারা আয়নার দিকে তাকিয়ে আয়নার দিকে টর্চ দিচ্ছে, টর্চ দিয়ে সে কি করছে, নিজের চেহারাটা দেখতেছে। তা আমি বলছি যে আয়নার দিকে না তাকিয়ে সে জনগণের দিকে তাকাতো, জনগণের দিকে যদি টর্চ লাইটটা ফেলতো, তাহলে আমাদের আই কন্ট্যাক্টটা বুঝতে পারতো। গোলাম আল্লাহ রনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফজলু ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাকে অনেক হাতে সময় নেই, না অন্য একদিন আপনাদের দুজনের সঙ্গে আবার বলবো, এই প্রত্যাশা রইল। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন।